আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, খিলগাঁয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, কারণ জানালো পুলিশ। রাজধানীর খিলগাঁয়ে তিলপাপাড়া এলাকায় চলন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বিকেলে এ হামলায় ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। এরপর জানাবো, মেম্বার থেকে প্রধানমন্ত্রী সবাইকেই জবাবদিহি করতে হবে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশে জবাবদিহির পরিবেশ তৈরি করতে চাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হল দেশে জবাবদিহিতা কায়েম করা। এদিকে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের মিডিয়ায় বক্তব্য, যা বললেন সেই খুকুরানি। ভারতের মিডিয়ায় চাপে পড়ে এক বাংলাদেশি মহিলা বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য দেয়, সেটি ভাইরাল হয়েছে। মিডিয়ার চাপে পড়ে নিজের বক্তব্য স্বীকার করলেও মিথ্যা বক্তব্য দেয় অনুতপ্ত ওই দেশে বাংলাদেশি সেই নারী অবস্থান করছেন। তবে তিনি দেশবাসীর কাছে এ বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন। চ্যানেল 24-এর সাংবাদিক তার বাসায় গেলে তার ছেলে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, আমার মা ভারতীয় মিডিয়ার চাপে পড়ে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছে, যেটি আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসলে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেনি, সে মিথ্যা বলেছে। জানাবো, ভারতে 6 বাংলাদেশি গ্রেপ্তার। ভারতের আসাম রাজ্যে বাংলাদেশি লাগোয়া সীমান্ত এলাকা থেকে অন্তত 6 জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এদিকে আফগান সীমান্তে সংঘর্ষ, 6 পাকিস্তানি সেনা এবং 22 জন সন্ত্রাসী নিহত। আফগানিস্তান সীমান্তে অবস্থিত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল রাজ্য সেনা ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর 6 জন সদস্য এবং পাকিস্তানি একটি সন্ত্রাসী গোষ্ঠীর 22 জন সদস্য নিহত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে। ওই এলাকাতে ইসলামী ফাইটার নামে সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা বৃদ্ধি করেছে, খবর রয়টার্সের। এবং সর্বশেষ জানাবো, পালিয়ে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার রাজধানী দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। আর সিরিয়ার 2 জন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সব তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। বিদ্রোহী বাহিনী দাবি করেছে তারা ইতিমধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেছে। শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বার্জে এলাকায় বিদ্রোহীরা প্রবেশ করেছে এবং সেখানে তীব্র লড়াই চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। খিলগাঁয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, কারণ জানালো পুলিশ। রাজধানীর খিলগাঁয়ে তিলপাড়া এলাকায় চলন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার 6 ডিসেম্বর বিকেলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে যমুনা এক্সপ্রেসে পাথর ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার 7 ডিসেম্বর এই ঘটনার বিষয়ে গণমাধ্যমকে বলেছে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নুল আবেদিন। এ সময় তিনি বলেছেন, জামালপুরগামী যমুনা এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়ার পর তিলপাড়া এলাকায় পৌঁছলে ট্রেনটিকে জানালা লক্ষ্য করে একদল যুবক পাথর নিক্ষেপ করে। এই ঘটনায় রেলের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ সময় তিনি বলেন, গত 30 নভেম্বর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হন। পরে 4 ডিসেম্বর খিলগাঁও থানায় একটি মামলা হয়। সেই মামলায় একজন গ্রেপ্তার হলেও পরে তিনি জামিনে ছাড়া পান। এর জের ধরে একদল যুবক যমুনা এক্সপ্রেসের জানালা লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন। এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে। তুচ্ছ কারণে একদল দুর্বৃত্ত এর আগেও ট্রেনে পাথর ছুঁড়েছে।
মেম্বার থেকে প্রধানমন্ত্রী সবাইকেই জবাবদিহি করতে হবে, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশে জবাবদিহি পরিবেশ তৈরি করতে চাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হল জবাবদিহি। তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরাই জবাবদিহিতা করবেন না, প্রতিটা পর্যায়ে জবাবদিহিতা করতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেমন জবাবদিহি করবেন, একজন প্রধানমন্ত্রীও জবাবদিহি করবেন। সরকারি বেসরকারি খাতের প্রতিটি পর্যায়ে জবাবদিহি করতে হবে। প্রতিটি জায়গায় জবাবদিহির পরিবেশ তৈরি করতে হবে, যা এর আগে ছিল না দেশে। সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ত বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা লক্ষ্য করছি ২০১৪ সাল, ২০১৮ সাল ও ২০২৪ সালে তথাকথিত নির্বাচন। আপনারা আরও দেখেছেন এই ফরিদপুরের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশে যদি জবাবদিহিতার জায়গা থাকতো তাহলে কি এই ২,০০০ কোটি টাকা পাচার করতে পারত? কখনোই না। এ সময় তিনি বলেন, দেশের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে নিয়েই কাজ করতে হবে, আর এজন্যই আমরা ৩১ দফার কথা বলেছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই জনগণের মাঝে আস্থা ফিরে আসবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। কিছু মানুষ ভাবছে যে আমরা ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছি, কিন্তু আমরা জানি না আমরা ক্ষমতায় যাব কিনা। জনগণের সমর্থন পেলে তবেই আমরা ক্ষমতায় যেতে পারবো, আর এজন্য জনগণের আস্থা ফিরে আনতে হবে সবার আগে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দলের যদি কেউ ভুল করে থাকে তাদের সতর্ক করতে হবে, সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন, কিন্তু এটি আমাদের নেতাকর্মীদের দায়িত্ব। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। বিএনপি সবসময় দেশের উন্নতি, জনগণের কল্যাণ নিয়ে কাজ করে এমন একটা বিষয় জানিয়ে তিনি বলেন, এজন্যই ২ বছর আগে বিএনপির সংস্কারের কথা বলে আসছে। এটা এমন বিষয় না, গত কিছুদিন আগে থেকে আমরা এটা বলেছি। বিএনপি এটা অনেক আগে থেকেই বলে আসছে, রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কথা। বিএনপি জনগণের দল, যে কারণে ৩১ দফা বিষয়ে আলোচনা করে আসছে তারা, যা এখন তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষের কাছে এই ৩১ দফা পৌঁছে দিতে হবে এবং সেগুলো পক্ষে সাধারণ মানুষ সমর্থন আদায় করতে হবে। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা-ওবায়দ ইসলাম রিংকুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশকুর রহমান মাসুক, মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম, তারেক জিয়ার উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, বিএনপির সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিম আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মাদারেস আলী ঈসা প্রমুখ। হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের মিডিয়ার বক্তব্য, যা বলেন সেই খুকুরানি। ভারতের মিডিয়ার চাপে পড়ে বাংলাদেশ থেকে যাওয়া এক নারীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মিডিয়ার চাপে পড়ে নিজের বক্তব্য স্বীকার করলেও মিথ্যা বক্তব্য দেয় অনুতপ্ত ওই নারী এখন দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তিনি। ভারতে বসবাসরত আপন ভাইয়ের ছেলের বিয়েতে অংশ নিতে ভারতে যান নড়াইলের খুকুরানি বিশ্বাস। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দোগাছিয়া হয়ে মায়াপুরের উদ্দেশ্যে ২ ডিসেম্বর নড়াইল ছাড়েন তিনি। ওই দিন সীমান্ত পেরিয়ে পেট্রোপোল সীমান্তে পৌঁছান তিনি। সেখানে তখন ইসকনের ডাকা বিক্ষোভ চলছিল। ওই সময় ভারতের কয়েকটি মিডিয়া চাপে পড়ে তিনি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন এবং ভারতে আশ্রয় প্রার্থনা করেন। খুকুরানি ওই বক্তব্যে বলেন, এলাকায় হিন্দুরা বেশিরভাগই ভয়ে পালিয়েছে, অনেকেই সীমান্ত পাড়ি দিচ্ছে, অন্যরা পালিয়েছে। এখানে তারা হুমকির সম্মুখীন হচ্ছে যে মুসলিম রাষ্ট্র তৈরি করবে, তাই হিন্দুরা যেন দেশ ছেড়ে পালিয়ে যায়। তিনি ওই বক্তব্যে ভারতের কাছে হিন্দুদের আশ্রয় প্রার্থনা করেন। ৬.৫ মিনিটের বক্তব্যে খুকুরানি নড়াইলে হিন্দুদের এলাকায় থাকা এবং পূজা অর্চনায় বাধা দেওয়া হচ্ছে বলে মিডিয়ার সামনে মিথ্যা বক্তব্য দেন। পরে খুকুরানির ওই বক্তব্য ভাইরাল হলে তার বাড়িতে যায় চ্যানেল 24, আর টিভি, এটিএন বাংলা সহ বিভিন্ন মিডিয়া। তারা তখন
জানতে পারে যে সেখানে খুকুমনি যে বক্তব্য দিয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এ কারণে খুকুমনির ছেলে সহ এলাকাবাসী চ্যানেলের সামনে তারা বক্তব্য দিয়েছেন যে খুকুরানী তাদের এলাকা নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। আসলে এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। খুকুরানীর ছেলে দেশবাসীর কাছে তার মায়ের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। এছাড়াও খুকুমনিকে ভিডিও কল দেয়া হলে তিনি ভিডিও কলে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চান এবং বলেন তাকে ভারতীয় মিডিয়ারা চেপে ধরেছিল মিথ্যা সংবাদ বলার জন্য। এ কারণে তিনি এসব কথা বলতে বাধ্য হয়েছেন। তিনি আসলে বাংলাদেশে যে কোনো সাম্প্রদায়িক কোনো সমস্যা নেই এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।